লীগের প্রেসিডিয়াম আমরা জামিনের প্রার্থনা করেছি। আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে, তার একজন দেখলাম সমন্বয়ক আর শিবিরের একজনে বলল আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না। খুব ভালো কথা, আমরাও দেখতে চাই কত ধানে কত চাল। বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী, সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করায় সাড়া দেননি। আমাদের তারকা উপদেষ্টা, তারকা না ঠিক মহাতারকা প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়, এটাই স্বাভাবিক। বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী, সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করায় সাড়া দেননি। জেডাই খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী। তিনিও কি এই 17ই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন, তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন? চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে। 2 অভিযোগের, একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড। এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন, এবং আরো বড় প্রশ্ন, তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো শেখ হাসিনার জন্য? ঘটনার শুরুটা অন্যরকম। আগে যখন শেখ হাসিনার মামলায় পান্না সাহেব নিজে স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন, তখন আদালত তাকে অনুমতি দেননি। বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে, এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য। অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন, বরং স্টেট ডিফেন্স আইনজীবী। অর্থাৎ আদালত, রাষ্ট্র, সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি। জেডাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন? আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয়, বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত। কেন জানেন? প্রথমত, রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত জেডাই খান পান্না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা। সবচেয়ে বড় কথা হলো, মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব। তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন, যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে। তাহলে তো প্রশ্নটা তোলাই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত হতে? কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন, যার আচরণ ট্রাইব্যুনালকে বিব্রত করেছে, কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে, এবং শুধু তাই নয়, তিনি আদালতে গিয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার? ফাঁসির রায় ঘোষণার পর তার হাসি মুখ, হালকা চটুল মন্তব্য, ট্রাইব্যুনালের হো হো করে হাসাহাসি, এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলেছেও। সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে। এবার সেই বিতর্ক এড়াতে, বিচারকে নিরপেক্ষ দেখাতে, সোকল নিরপেক্ষ দেখাতে আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত
আইনজীবীকে, যাকে অনেকেই আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা বলে মনে করেন। তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি, কিংবা দেখুন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন। কিন্তু মজার বিষয় হলো এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ জেডাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি। এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত। কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ। রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সো কল্ড স্বচ্ছ বলে দেখানো যাবে। কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি। এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে? ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মুক্ত করেন, ইতিমধ্যে তো তার বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে। বাকি মামলায় রাজনৈতিক বা অনৈতিকভাবে তার জন্য কিছু অর্জন এনে দেবে মনে করেন? আইনি বাস্তবতা তাতে বদলাবে? এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ, স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে? একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিছু জানতে পারবেন না, তাহলে এটা তো এক ধরনের বাজেটেড প্যাকেজিং হয়ে গেল, তাই না? যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার মক্কেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই। যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, বুদ্ধিগত পরামর্শ দেবেন, সুরক্ষা দেবেন, তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে। প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবীর স্বাধীনতা নিশ্চিত করছে, নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে? আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন আটক করে আদালতে আনা হচ্ছিল তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী বিএনপি জামায়াতের আইনজীবীরা নানাভাবে হেনস্থা করছিল, ডিম মারছিল, অনেকে তো মারধর। কেমন ভাবে চলছে আমাদের তারকা উপদেষ্টা, তারকা না ঠিক মহাতারকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীন এই সরকার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের মান মর্যাদা কোথায় নিয়ে ঠেকিয়েছেন। আমরা এখন কি করছি সকল বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের যে গত 15টি বছর ধরে যে সকল ন্যারেটিভ আমরা প্রচার করে আসছিলাম সেটা হলো শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, ভারতের সঙ্গে একের পর এক গোলামি চুক্তি সম্পন্ন করা হয়েছে এবং এ সকল চুক্তির ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে একেবারে মহাসর্বনাশ ঘটে গেছে। এখন ভারত ইচ্ছে করলে 1 মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে। কাজেই শেখ হাসিনার পতন হতে হবে, আওয়ামী লীগের পতন হতে হবে, এরা দেশদ্রোহী, এদের সবাইকে টানিয়ে টানিয়ে ফাঁসি দিতে হবে। এ সকল ন্যারেটিভ আমরা 10 গলায় প্রচার করে আসছি এবং বাংলাদেশকে একটা গোলামির শৃঙ্খলে আবদ্ধ করার জন্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে আমরা যেভাবে গালাগালি করেছি এই গালাগালিকে আরও পাকাপোক্ত করার জন্য আমরা সেই মহান মুক্তিযুদ্ধ তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর জামানাতে যে সকল চুক্তি হয়েছে সেগুলো নিয়ে যা ইচ্ছে তাই বলেছি। এখন চিন্তা করুন, বঙ্গবন্ধুর জামানাতে একটি চুক্তি হয়েছিল পানি চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি। এটিকে বলা হয় পৃথিবীর যে কয়টি পানি বন্টন চুক্তি সুষম নয়, এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হয়েছে। সেই এক পক্ষে নিরঙ্কুশ বিজয় সূচিত হওয়ার মতো একটা পানি চুক্তি বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে। সে চুক্তি সম্পর্কে এম.আর আখতার মুকুলের মুজিবের রক্তলাল বইতে চমৎকারভাবে লেখা আছে। যখন চুক্তি স্বাক্ষরিত হবে তখন ঝানু ঝানু আইসিএস অফিসার তারা হিসাব করে নিয়ে এসেছে যে সারা বছর গঙ্গা এবং ভাগীরথী তাদের যে মূল প্রবাহ
গঙ্গোত্রী হিমবাহ থেকে এসে গঙ্গা ভাগীরথী এখানে যে টোটাল পানিটা প্রবাহ হয়, সেই প্রবাহে কত কিলোমিটার পথ ভারত পাড়ি দেয়, তারপরে রাজশাহীতে এসে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে ঢোকার পরে এটি বঙ্গোপসাগর পর্যন্ত কত কিলোমিটার অতিবাহিত করে। তো সেই অনুযায়ী টোটাল কত কিউসেক পানি এখানে প্রবাহিত হয়, তার কত অংশ ভারত পাবে আর বাংলাদেশ কত অংশ পাবে, এবং সেই হিসাবে বঙ্গবন্ধু দেখলেন যে এই পানি চুক্তিতে তিনি খুব অল্প পানি পান। এই অবস্থাতে তিনি যাকে বলা হয়, তিনি তো ভাঙা ভাঙা হিন্দি বলতেন, ভাঙা ভাঙা উর্দু বলতেন। তো তিনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে একেবারে সেই হাত, আপনি বঙ্গবন্ধুর হাত আপনি বুঝেন ব্যাপারটা, 6.5 ফিট বা 7 ফিট উচ্চতার একজন পুরুষ, তিনি সেই হাত দিয়ে ইন্দিরা গান্ধীর হাতটা চেপে ধরলেন রাজকীয় বৈঠকে। বললেন, বহেনজি মুঝে পানি चाहिए, आपको मुझे पानी देना होगा। মানে হিন্দি হয়নি, কিন্তু ঠিক এই কথাগুলি তিনি বলেছিলেন, আমার পানি দরকার এবং আপনাকে পানি দিতে হবে। ওই যে বঙ্গবন্ধুর জামানাতে যে পানি চুক্তি আর এখনকার পানি চুক্তি, জিয়াউর রহমান সাহেবের পানি চুক্তি আপনি গিয়ে দেখেন। আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই পানি চুক্তির ধারের কাছে আমরা যেতে পারিনি। এদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাবর্তনের জন্য বঙ্গবন্ধু একটা চুক্তি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম চুক্তি কোনো রাষ্ট্রনায়ক, কোনো মহানায়ক করতে পারেনি। আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ইরাক ইরান যুদ্ধ হয়েছে, আমেরিকা এবং ইরাকের যুদ্ধ হয়েছে, এবং তার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি সৈন্যরা অবস্থান করছে। এখনো কোরিয়াতে আমেরিকান সৈন্য আছে, জাপানে আমেরিকান সৈন্য আছে, জার্মানিতে আমেরিকান সৈন্য আছে, এবং সৌদি আরবে আমেরিকান সৈন্য আছে। বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় সৈন্য থাকার কথা, কিন্তু 1972 সনের ফেব্রুয়ারি মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনে সমস্ত ভারতীয় সৈন্য ইন্দিরা গান্ধী প্রত্যাহার করে নিয়ে গিয়েছিলেন। এটিকে বলা হয় দ্বিতীয় বিজয়। প্রথম বিজয় 16ই ডিসেম্বর, দ্বিতীয় বিজয় এটা। বোঝার চেষ্টা করুন, এই গোলামের চুক্তি বঙ্গবন্ধু করেছে, আর আমরা তাকে বলছি যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। অবাধ্যতা কাকে বলে, নাফরমানি আর কাকে বলে, অকৃতজ্ঞতা, আনগ্রেটফুলনেস কাকে বলে, এই চরিত্র বাঙালির মধ্যে আপনি যেভাবে পাবেন পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে পাবেন না। শেখ হাসিনার জামানাতে কি গোলামি চুক্তি হয়েছে? আচ্ছা, সবচেয়ে বিতর্কিত যে চুক্তি, সেটি হলো আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আচ্ছা, এখন এই সরকার কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে? কেন এই বিদ্যুৎ চুক্তি তারা বাতিল করছে না? কেন আদানির সাথে যে রেট আছে সেই রেটটাকে এখন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন আমরা বাংলাদেশ থেকে কিনছি, পিডিবি উৎপন্ন করছে, তারপর কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক যা কিছু আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি, তার চাইতে আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ কিনছি, ঝাড়খণ্ড থেকে, মানে বিহারের ঝাড়খণ্ড থেকে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাংলাদেশে আসছে, সেই বিদ্যুতের দাম কম না বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন তো, যে আমাদের এখানে স্থানীয় মুদ্রায় আমরা নিজেরা সরকারিভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটা রেট কত, আর আদানির কাছ থেকে আমরা কত রেট কিনছি। দ্বিতীয় প্রকল্প যেটা হলো এই যে রামপাল প্রকল্প, সুন্দরবনের রামপাল প্রকল্প, কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প। একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এখানে যেভাবে চুক্তি করা হয়েছে বাংলাদেশের কত টাকা গচ্ছা গিয়েছে এবং কি পরিমাণ গোলামি করা হয়েছে। এরপর ভারতের সঙ্গে আমাদের নৌপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, আর রেলপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, সড়ক পথে ট্রানজিট চুক্তি হয়েছিল। গত 14 মাসে এই 3টি চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা বাস পাঠাচ্ছে না, কোনো ট্রানজিটই তারা গ্রহণ করছে না। রেলের যে প্রকল্প সম্মিলিতভাবে তারা তৈরি করছিল সেই প্রকল্প বন্ধ হয়ে আছে।
দেখেন তো বাংলাদেশের লাভ হয়েছে না ভারতের লাভ হয়েছে। এরপর কাউন্টারলি ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করার জন্য আমাদের যে ট্রানজিট চুক্তি ছিল, অর্থাৎ আমরা চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর এবং ভৈরবের যে নদী বন্দর, এটি ভারতকে ব্যবহার করতে দিয়েছিলাম। আর আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা থেকে সেই ভারতীয় পণ্য বহন করে আগরতলা যেত, এই সুযোগ দিয়েছিলাম। বিনিময়ে আমরা কি পেতাম? আমরা সেই ভুটান থেকে, নেপাল থেকে পণ্য আনার জন্য কাকর ভিটা হয়ে আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বাদ হয়ে গেছে। ভারতের কয়েকটি বন্দর, হলদিয়া, আপনারা জানেন খুব বিখ্যাত বন্দর হলদিয়া, কলকাতা, নাবাসিবা, এই বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো আমরা ব্যবহার করতাম। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে সকল পণ্য আসতো, কিংবা ভারত থেকে, এমনকি চীন থেকে যে সকল পণ্য আসতো, তারা ট্রানজিট হিসেবে এই সকল পণ্য আমরা ওই সকল বন্দর এনে ট্রান্সশিপমেন্ট করে বাংলাদেশে কখনো সড়ক পথে, কখনো ছোট ছোট জাহাজে করে চট্টগ্রামে নিয়ে আসতাম বা পানগাতে নিয়ে আসতাম। হাজার হাজার কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। যেমন ধরুন, দুবাই থেকে যদি আমরা 10,000 টন পণ্য আনতে চাই, তো আমাকে একটা আস্ত জাহাজ ভাড়া করতে হবে, অথবা 10,000 টনের কোনো জাহাজ দুবাই থেকে বাংলাদেশে আসবে না। কিংবা আমরা যদি সেটাকে কন্টেইনার